Good morning to everyone. Today we are going to learn how much energy changes during phase changes, and after this topic we will move to study how much energy is required to break a bond. These two terms we'll study today. And how much energy changes during a phase change, what does it mean? The phase change, that means you have different types of substances like solid, liquid, or vapor or gas. So when one substance convert into other state, one state, physical state to other state, then we need some energy to change this, just considering the either melting point or a boiling point. তো মেল্টিং পয়েন্ট অথবা বয়লিং পয়েন্ট যে কোনো একটা যদি আমরা কনসিডার করি যে সলিড থেকে লিকুইড হতে গেলে সেক্ষেত্রে এক রকমের কন্ডিশন হবে বা কিছু পরিমাণ এনার্জি লাগবে। বাট যদি আমরা লিকুইড থেকে গ্যাসেস যেতে চাই তাহলে আমাদের আবার কিছু পরিমাণ এনার্জি দিতে হবে। তো শুধু এই দুইটা না, যে ফিউশন আর সাবলিমেশন, যে এইগুলো না, আমাদের আরও দুই একটা টার্ম আছে। লাস্ট ক্লাসে আমি বলেছিলাম যে ট্রানজিশন, হিট অফ ট্রানজিশন বলে একটা ক্যালকুলেশন আমরা করেছিলাম। তো সেই ট্রানজিশনটাও আমরা দেখব। আর আছে হিট অফ ফিউশন, হিট অফ ভ্যাপোরাইজেশন, হিট অফ সাবলিমেশন অ্যান্ড হিট অফ ট্রানজিশন। এই চারটা টার্ম প্রত্যেকটাই কিন্তু স্টেট চেঞ্জের সাথে সম্পর্কিত। Then we are going to learn about these four different terms today, and then we will learn about the bond energy, or how much energy is required to break a bond. So what is heat of fusion? Before that you need to know what is fusion. Fusion means when some solid substance melts, or when some solid substance convert into liquids. This is known as fusion. সো এই ফিউশনের জন্য আমাদের কতটুকু পরিমাণ এনার্জি চেঞ্জ হয় অথবা কতটুকু পরিমাণ এনার্জি দিতে হয়, রিলিজ করতে হয়, সরি ভুল বলছি, কতটুকু পরিমাণ এনার্জি রিকোয়ার্ড হয়। এখানে নর্মালি সলিড থেকে লিকুইডে যেতে গেলে অবশ্যই আমাদের কি করতে হবে, কিছু পরিমাণ এনার্জি দিতে হবে। সো ইট উইল অ্যাবজর্ব সাম এনার্জি। সো দেয়ার ইজ নো স্কোপ টু রিলিজ সাম এনার্জি, বিকজ আমাদের এই ক্ষেত্রে সবসময় কি হয় যে সলিডের বন্ড লেন্থ এবং সলিডের মধ্যে যে বন্ড এনার্জি এটা অনেক বেশি থাকে কম্পেয়ার টু লিকুইড, যে কারণে আমাদের কিছু পরিমাণ এনার্জি দিয়ে ওই এনার্জিটাকে ওভারকাম করতে হয়, দেন ইট ক্যান কনভার্ট ইনটু লিকুইড। সো আমরা যেটা বললাম, হোয়াট ইজ ফিউশন? ফিউশন ইজ দ্য প্রসেস অ্যাট মেল্টিং টেম্পারেচার, মানে কোনো একটা সাবস্ট্যান্সের একটা মেল্টিং টেম্পারেচারে যে সলিড থেকে লিকুইডে কনভার্সনের প্রসেসটাই হলো ফিউশন। তাহলে এখন আমরা দেখি যে হোয়াট ইজ হিট অফ ফিউশন? Heat of fusion means how much energy is required to change one solid substance into liquid, but you need to mention how much amount of substance. Just 1 mole of substance, 1 mole সাবস্ট্যান্সের সলিড থেকে লিকুইডে কনভার্ট হতে যে পরিমাণ এনার্জি দরকার হবে তাকে আমরা বলবো হিট অফ ফিউশন। Let us consider as example, we can take the melting of 1 mole of ice at its melting point. That means আমরা জানি ওয়াটার মেল্টিং পয়েন্ট হলো 0 ডিগ্রি সেলসিয়াস। ওয়াটার না বলে আইস বলি স্পেসিফিক্যালি, আইসের মেল্টিং পয়েন্ট হলো 0 ডিগ্রি সেলসিয়াস। তাহলে 0 ডিগ্রি সেলসিয়াসের আইসকে যদি আমরা, মানে 1 মোল অফ আইস, 1 মোল অফ আইস মানে 18 গ্রাম অফ আইস, তাহলে 18 গ্রাম সলিড আইসকে যদি আমরা লিকুইড করতে চাই, দেন উই নিড টু প্রোভাইড 1.43 কিলোক্যাল অফ এনার্জি। সো এই কথাটাই হলো যে কোনো একটা সাবস্ট্যান্সের যে 1 মোল সাবস্ট্যান্সকে সলিড থেকে লিকুইডে কনভার্ট করতে আমাদের যত পরিমাণ এনার্জি লাগবে, দিস ইজ দ্য হিট অফ ফিউশন। এখন আমাদের আসলে এই হিট অফ ফিউশন এটা কি কাজে লাগবে, আসলে কেন আমরা এটা পড়ছি? দ্য ইম্পর্টেন্স অফ হিট অফ ফিউশন to understand how much strong the substance is, মানে কোনো একটা সাবস্ট্যান্সের মধ্যে যে বন্ডিংটা আসলে কত শক্ত বা কত স্ট্রংলি ইট ইজ বন্ডেড, সেটা জানার জন্য আমাদের এই যে হিট অফ ফিউশনটা জানা দরকার, অথবা হিট অফ ফিউশন ইনফরমেশনটা যদি জানা থাকে আমাদের, তাহলে আলটিমেটলি বলতে পারি যে যার যত হিট অফ ফিউশনের ভ্যালু বেশি হবে, হিট অফ ফিউশনের ভ্যালু যার যত বেশি হবে সেই মলিকুলটা তত বেশি স্ট্রং, তার মানে তার মধ্যে যে বন্ডগুলো আছে, মলিকুলের মধ্যে যে বন্ড, সেই বন্ডটা তত বেশি স্ট্রং।
সো দিস ইজ ভেরি সিম্পল, জাস্ট হিট অফ ফিউশন। আমরা জানলাম কি যে 1 মোল অফ সাবস্ট্যান্সকে তার মেল্টিং পয়েন্টে রেখে সলিড থেকে লিকুইডে কনভার্ট করতে যে পরিমাণ এনার্জি দরকার হয়, দিস ইজ দ্য হিট অফ ফিউশন। ওকে, দেন গোয়িং ফর হিট অফ ভ্যাপোরাইজেশন। ভ্যাপোরাইজেশন যেহেতু ফিউশনটা বুঝতে পারছো, হিট অফ ভ্যাপোরাইজেশন একই জিনিস, শুধুমাত্র লিকুইড থেকে গ্যাসিয়াস স্টেটে হবে এবং টেম্পারেচারটা হবে বয়লিং টেম্পারেচার। তাহলে আমরা ফিউশনের ক্ষেত্রে বলেছি যে বয়লিং এর ক্ষেত্রে অথবা ভ্যাপোরাইজেশনের জন্য হিট অফ ভ্যাপোরাইজেশনটা আমরা বলবো কি, when 1 mole of liquid substance convert into 1 mole of gaseous component or gaseous substance at its boiling temperature। যে বয়লিং পয়েন্টে 1 মোল সাবস্ট্যান্সকে লিকুইড থেকে গ্যাসে কনভার্ট করতে যত পরিমাণ এনার্জি লাগবে, দিস ইজ দ্য হিট অফ ভ্যাপোরাইজেশন। এটা কিন্তু সবসময় বয়লিং টেম্পারেচারে হবে, কারণ আমাদের যদি মনে করো ওয়াটারের কথা কনসিডার করি, ওয়াটার 90 ডিগ্রি সেলসিয়াসে আসে, এখন 90 ডিগ্রি সেলসিয়াস থেকে যদি আমরা বয়েল করার চেষ্টা করি, তাহলে প্রথমে কি হবে, 90 থেকে 100 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ওটা ওয়াটারেই থাকবে। তো ওই 100 ডিগ্রি সেলসিয়াসে আমাদের কিন্তু এখানে টেম্পারেচারের চেঞ্জ কোনো নেই, যে আমরা শুধু স্টেটটা চেঞ্জ করার কথা বলছি। লিকুইডের ক্ষেত্রে মানে সলিড থেকে লিকুইড অথবা লিকুইড থেকে গ্যাস, তো আমাদের কিন্তু হিট স্পেসিফিক হিটের কথা এখানে আমাদের মেনশন করার কোনো ব্যাপার নেই, কারণ স্পেসিফিক হিটটা হলো যে একই স্টেটে লিকুইড তো লিকুইড হবে এবং শুধুমাত্র টেম্পারেচার চেঞ্জ হবে। তাহলে সেটা আমরা যখন দেখি যে তার স্পেসিফিক হিট এটা, কিন্তু আমরা যখন হিট অফ ভ্যাপোরাইজেশন অথবা হিট অফ ফিউশন এরকম কোনো টার্মের সাথে পরিচিত হব, তখন আমাদের ওই স্পেসিফিক টেম্পারেচার, যে ওয়াটার লিকুইডও থাকতে পারে 100 ডিগ্রি সেলসিয়াসে এবং ওয়াটার 100 ডিগ্রি সেলসিয়াসে ভ্যাপারও থাকতে পারে, তাহলে আমরা সেই টেম্পারেচারটাই কনসিডার করব, জাস্ট দ্য টেম্পারেচার অ্যাট হুইচ উই ক্যান কনভার্ট ওয়ান সাবস্ট্যান্স ফ্রম লিকুইড টু গ্যাস। তাহলে এই টেম্পারেচারটাকেই কিন্তু আমাদের করতে হবে, মেনশন করতে হবে। তাহলে দ্য হিট চেঞ্জ হোয়েন 1 মোল অফ লিকুইড ইজ কনভার্টেড ইনটু ভ্যাপার অর গ্যাসিয়াস স্টেট অ্যাট ইটস বয়লিং পয়েন্ট ইজ নোন অ্যাজ হিট অফ ভ্যাপোরাইজেশন। দেখি, when 1 mole of water is converted into steam at 100 degree Celsius or 373 Kelvin, the heat absorbed is 9.71 kilocal, which is the heat of vaporization of water। তাহলে ওয়াটারের 1 মোল, দ্যাট মিন্স 18 মিলিলিটার অফ ওয়াটারকে যদি আমরা 18 মিলিলিটার অফ গ্যাস এ কনভার্ট করতে চাই, ওয়াটার ভ্যাপার অথবা স্টিম এ কনভার্ট করতে চাই, দেন উই নিড 9.71 কিলোক্যাল অফ এনার্জি, and this is plus 9.71. Previously we also have seen plus 1.43. This means the process is endothermic, so you need to provide some energy, that means this much energy, if you apply this much energy upon or 9.71 kilocal energy to 18 milliliter or 18 gram of water, then water will be converted into water steam or just steam, just if you provide 9.71 kilocal of energy. The heats of vaporization of ethanol, এটা একটা एग्जांपल, আর একটা যে এথানলের জন্য হলো 7.29, তারপরে বেনজিনের জন্য 7.36 কিলোক্যাল পার মোল রেসপেক্টিভলি। Now we will learn about the heat of sublimation. I think you are known with the term sublimation. Sublimation means when one solid substance convert directly into gas, this is known as sublimation. Normally সব সাবস্ট্যান্স কিন্তু সলিড থেকে গ্যাসে কনভার্ট হয় না, কারণ হলো কি সব সাবস্ট্যান্সের ক্যারেক্টারিস্টিক্স একই রকম না যে সরাসরি সলিড থেকে এটা গ্যাসে কনভার্ট হবে, এটা আসলে মোস্ট অফ দ্য কেসেস হয় না, বাট there are some substances or some compounds which can convert from solid to gas directly. তোমাদের যদি বাংলায় একটা নাম বলি, কর্পূরের নাম শুনে থাকবা, মেনথল। তো মেনথল এই যে এইগুলো, এই কর্পূরগুলো যখন সলিড থাকে, তো সলিড থেকে সরাসরি কিন্তু এটা একটু হিট পেলেই এটা
গ্যাসে কনভার্ট হয়। তাহলে লিকুইড স্টেটে যাওয়ার আগেই এটা সরাসরি গ্যাসে কনভার্ট হয়। তাহলে এইটা হলো একটা সাবলিমেশন প্রসেস, যেখানে আমরা বলেছি যে সলিড থেকে সরাসরি গ্যাসে কনভার্ট হবে। তাহলে এইরকম একটা কন্ডিশনের ক্ষেত্রে বা এরকম সাবস্ট্যান্সের ক্ষেত্রে, তাহলে 1 মোল অফ সাবস্ট্যান্স হোয়েন converts from solid to gas, then what is the amount of heat required? So the amount of heat required to convert one solid from 1 mole of solid into 1 mole of gas is known as heat of sublimation. যেমন এই যে আরেকটা एग्जांपल দেওয়া আছে, আয়োডিন। আয়োডিন সলিড থেকে ডিরেক্টলি উই ক্যান কনভার্ট ইনটু গ্যাস। তাহলে 1 মোল অফ সলিড আয়োডিনকে যদি আমরা হিট দেই, তাহলে 1 মোল অফ আয়োডিন উইল কনভার্ট ইনটু 1 মোল অফ আয়োডিন গ্যাস অ্যান্ড ইট রিকোয়ার্স 14.92 কিলোক্যাল অফ এনার্জি। সো যদি এই টার্মগুলোর সাথে তোমাদের পরিচয় থাকে, যে আমি প্রথমে বলেছি হিট অফ ফিউশন, দেন হিট অফ ভ্যাপোরাইজেশন, হিট অফ সাবলিমেশন, এরপরে আমরা যাব হিট অফ ট্রানজিশন। এই টার্মগুলোর সাথে যদি তোমাদের পরিচয় থাকে এবং এগুলো সম্পর্কে প্রত্যেকে ভালো ধারণা থাকে, দেন you will be able to understand what is the heat of that term, that means heat of fusion or heat of vaporization, heat of sublimation or heat of transition. Okay, then we are going to learn about heat of transition. এখানে আমরা বলছি যে ট্রানজিশন যখন বলবো, the change in enthalpy which occurs when one mole of an element changes from one allotropic form, এই টার্মটা আসতে হবে, অ্যালোট্রপিক। তোমরা ডায়মন্ড, গ্রাফাইট এই দুইটা সম্পর্কে জানো, অথবা সালফার বা ফসফরাস এর দুইটা তিনটা এই করে অ্যালোট্রপ সম্পর্কে জানো। যেমন ফসফরাসের রেড ফসফরাস অ্যান্ড হোয়াইট ফসফরাস, অ্যান্ড সালফারের জন্য রম্বিক সালফার অ্যান্ড প্লাম্বিক সালফার লাইক দিস সামথিং, এই যে মনোক্লিনিক অ্যান্ড রম্বিক। তাহলে এইরকম যদি আমরা একটা অ্যালোট্রপ থেকে আর একটা অ্যালোট্রপে কনভার্ট করি, তাহলে কিন্তু ওই স্টেট সলিড থেকে সলিডেই থাকছে, কিন্তু একটা কম্পোনেন্ট আর একটা কম্পোনেন্টের ক্যারেক্টারিস্টিক্স কিন্তু পুরোপুরি চেঞ্জ হয়ে যাচ্ছে। দেন we will learn about this, what is the heat of transition when 1 mole of substance converts from one allotrope to another. একটা অ্যালোট্রপ থেকে আর একটা অ্যালোট্রপে যখন কনভার্ট হয়, তখন যে পরিমাণ এনার্জি চেঞ্জ হয়, এটা হতে পারে নেগেটিভ অর পজিটিভ। বাকি যেগুলো বলেছি আমরা তিনটা, সবগুলোই কিন্তু এন্ডোথার্মিক প্রসেস, দ্যাট মিন্স ইউ নিড টু প্রোভাইড সাম এনার্জি, বাট ফর allotrope or for heat of transition it can be either positive or negative. That means যদি আমরা এই যে ডায়মন্ড থেকে অ্যামরফাস কার্বন, দ্যাট মিন্স ডায়মন্ডটাকে আমরা অ্যামরফাস কার্বন, অথবা এটাকে আমরা বলি যে ডায়মন্ডটাকে আমরা কি বানাবো, গ্রাফাইট। তাহলে ডায়মন্ড থেকে গ্রাফাইট যদি কনভার্ট করি, তাহলে যে পরিমাণ এনার্জি আমাদের দরকার হয়, এখন উল্টা যদি যেতে চাই, এটা আমাদের এনার্জি দিতে হয়, কারণ ডায়মন্ডটা অনেক বেশি স্ট্রং এবং এটাকে ভাঙতে হয় আমাদের, তো ভাঙার জন্য কিছু পরিমাণ এনার্জি দিতে হয়। আর যখন এই অ্যামরফাস অর্থাৎ গ্রাফাইট যে কার্বনটা আছে, এই কার্বনটাকে যদি আমরা ডায়মন্ড বানাতে চাই, তাহলে সেই ক্ষেত্রে আমাদের -3.3 কিলোক্যাল পার মোল এতটুকু এনার্জি রিলিজ করতে হবে। বাট অ্যাকচুয়ালি কিন্তু এটা অনেক ডিফিকাল্ট, কারণ এইটা যদি সম্ভব হইতো, তাহলে দুনিয়ার সবাই কিন্তু ডায়মন্ড তৈরি করত, তাই না? মাত্র একটা গ্রাফাইটকে নিয়ে আমরা যে পেন্সিলের যে শীষগুলো আছে, এই শীষগুলোতেই হলো গ্রাফাইট থাকে। তাহলে এই গ্রাফাইটটাকে নিয়ে যদি আমরা মাত্র 3.3 কিলোক্যাল এনার্জি রিলিজ করে দিতে পারি, তাহলেই তো এটা ডায়মন্ড ফর্ম করার কথা, ইকুয়েশন যা বলছে, তাই না? কিন্তু বাস্তবে কিন্তু এটা এত সহজ কাজ না। তো তার জন্য আমরা ওই ডায়মন্ডটাকে নর্মালি কোথায়, মানে হাজার হাজার বছর ধরে যখন কোনো মাইনের মধ্যে কোন কার্বন বা কার্বন কন্টেইনিং কোনো কম্পাউন্ড এটা হয়ে, মানে প্রচন্ড চাপে এটা শক্ত হয়ে হয়ে একটা শেপ গঠন করে, সেইগুলো ডায়মন্ড হয়ে যায়। কিন্তু আমরা চাইলে এই অ্যামরফাস কার্বনকে খুব সহজেই ডায়মন্ডের কনভার্ট করতে পারি না, কিন্তু ডায়মন্ডটাকে চাইলে খুব সহজেই ভেঙে টুকরা টুকরা করে আমরা অ্যামরফাস কার্বন তৈরি করতে পারি, অথবা গ্রাফাইট হিসেবে এটা তৈরি করা যেতে পারে। বাট রিভার্স প্রসেসটা কিন্তু এত সহজ না, যে দুনিয়াতে সবগুলো রিয়াকশনে যে রিভার্স ওয়েতে যাবে, এটা কিন্তু না। যে এই জন্যই কিন্তু আমরা কেমিক্যাল চেঞ্জটা পড়ে থাকি, যে কেমিক্যাল চেঞ্জটা এরকম যে যখন
একটা সাবস্ট্যান্স খুব সহজেই অন্য আরেকটা সাবস্ট্যান্সে কনভার্ট হয়ে যায়, কিন্তু আমরা ওই চেঞ্জটাকে খুব সহজে ব্যাক করে নিয়ে আসতে পারি না। যেমন আমরা যদি মানে এই ওয়াটারকে যদি আইস বানাই অথবা ওয়াটারকে ভ্যাপার তৈরি, তাহলে সেক্ষেত্রে কি হয়, জাস্ট এর ফিজিক্যাল চেঞ্জটা চেঞ্জ হয়ে যাচ্ছে, ফিজিক্যাল স্টেটটা চেঞ্জ হচ্ছে, সলিড থেকে লিকুইড অথবা লিকুইড থেকে গ্যাস এরকম হচ্ছে। এবং টেম্পারেচারটাকে যদি আমরা চেঞ্জ করে দেই তাহলে খুব সহজেই আমরা আবার আগের অবস্থায় ফিরে আসতে পারি। তাহলে সেগুলোকে আমরা বলি ফিজিক্যাল চেঞ্জ। কিন্তু কেমিক্যাল চেঞ্জ যখন হয়ে যায়, যখন তোমরা ভাতকে মানে রাইসকে রান্না করে ভাত বানাও, ওই ভাতকে কিন্তু সহজে আমরা আবার ব্যাক করে চালে কনভার্ট করতে পারি না। তবে কিছুটা সম্ভব, শক্ত হয়ে যায়। তুমি যদি ওই ভাতটাকে বেশ কয়েকদিন ধরে ভালো করে করো, রোদে শুকাও, তাহলে সেক্ষেত্রে চালের মতো শেপ হবে, শক্ত হবে, কিন্তু অ্যাকচুয়াল কনফিগারেশনটা ওই চালের যেমন সারফেসটা একদম স্মুথ ছিল ওরকম কিন্তু সুন্দর হবে না। তো সেই ক্ষেত্রে ফিজিক্যাল স্টেটটা আমরা কিছুটা ফিরে পাই, কিন্তু বাট নট এক্স্যাক্টলি। সো এই ধরনের চেঞ্জটা হলো আমাদের কেমিক্যাল চেঞ্জ, তা কেমিক্যাল রিয়াকশন সেগুলো সম্পর্কে। তাহলে যে কোনো একটা কেমিক্যাল রিয়াকশন আমরা ফরওয়ার্ড দিকে হলে সেক্ষেত্রে আমরা রিভার্সিবল রিয়াকশন নেক্সট অন কোনো একটা চ্যাপ্টারে হয়তো বা মানে মেবি এই চ্যাপ্টারটা শেষ হলেই আমাদের আর একটা চ্যাপ্টার আছে কেমিক্যাল ইকুইলিব্রিয়াম। তো কেমিক্যাল ইকুইলিব্রিয়ামটা আমরা তখনই পড়বো যখন আমাদের কি থাকবে, যে কোনো একটা রিয়াকশন বোথ ডিরেকশনে সম্ভব হবে, ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড দুই দিকেই যদি রিয়াকশনটা মানে সেম ওয়েতে অথবা সেম স্পিডে চলে, তখন কেবল আমরা কেমিক্যাল ইকুইলিব্রিয়াম পেতে পারি। তো ঠিক একইভাবে আমরা এখানে বলছি যে সবগুলো রিয়াকশন কিন্তু একইভাবে ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড রিয়াকশনে যায় না। এই কারণে আমরা এই যে কার্বন ডায়মন্ডকে অ্যামরফাস বানাতে পারলেও অ্যামরফাস কার্বনকে ডায়মন্ডে কনভার্ট করাটা এত সহজ না। তেমনি সালফার মনোক্লিনিক সালফার রম্বিক থেকে ইসে কনভার্ট হলে জাস্ট 0.016 কিলোক্যাল এনার্জি রিলিজ করে। আবার ফসফরাস হোয়াইট ফসফরাসকে যদি আমরা রেড ফসফরাসে কনভার্ট করতে চাই, ডেল্টা ইজ ইকুয়াল মাইনাস 1.028 কিলোক্যাল পার মোল। তাহলে এই যে আমরা অ্যালোট্রোপ, একটা অ্যালোট্রোপ থেকে আর একটা অ্যালোট্রোপে কনভার্ট করার জন্য যে পরিমাণ এনার্জি রিলিজ হয় অথবা যে পরিমাণ এনার্জি দরকার হয়, তো দিস ইজ দ্য অ্যামাউন্ট অফ হিট অফ ট্রানজিশন।